হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সকলকে। আজকে যে সেটটি নিয়ে এসেছি এটি কিন্তু এনটিপিসি পরীক্ষাকে টার্গেট করে। এনটিসি পরীক্ষাকে টার্গেট করে যে সেটটি বানানো এখানে শুধুমাত্র জিকে পার্টটা আমি নিয়ে চলে এসেছি। কিছু জিআই বা ম্যাথের প্রশ্ন এর মধ্যে পেয়ে যাবে। চলো আজকের এই সেটটি শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখো, কোনটি সাংবিধানিক নির্দেশনা অনুযায়ী পঞ্চায়েত রাজ প্রতিষ্ঠিত হয়েছে? পঞ্চায়েত রাজ প্রতিষ্ঠিত হয়েছে আর্টিকেল 40 অনুযায়ী। তা তোমাদের বলতে হবে যে নিচের কোন সাংবিধানিক সংস্থা অনুযায়ী, সাংবিধানিক নির্দেশনা অনুযায়ী কিন্তু এই পঞ্চায়েত রাজ প্রতিষ্ঠিত। সেটি কি মৌলিক অধিকারের মধ্যে প্রতিষ্ঠিত, নাকি মৌলিক কর্তব্যের নির্দেশনা অনুযায়ী প্রতিষ্ঠিত, নাকি ডিপিএসপি বা রাজ্যের নির্দেশক নীতি অনুযায়ী পরিচালিত? সঠিক উত্তর হচ্ছে ডিপিএসপি বা রাষ্ট্রের নীতি নির্দেশক নীতি। ঠিক আছে? দেখো ওই আর্টিকেল 40 তে কিন্তু আমরা পঞ্চায়েত রাজ পাই এবং সেই আর্টিকেল 40 36 থেকে 51 ডিপিএসপির মধ্যে পড়ছে। আরো কিছু দেখব পয়েন্ট আমরা। দেখো ডিপিএসপি কোথা থেকে নেওয়া হচ্ছে? ডিপিএসপি নেওয়া হচ্ছে আইরিশ বা আয়ারল্যান্ডের সংবিধান থেকে। এটি কি দেশের সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক উন্নয়নের জন্য কিন্তু ডিপিএসপি খুব জড়িত, প্রয়োজনীয়। ধারা 36 থেকে 51 পর্যন্ত প্রায় 15টি ডিপিএসপি কিন্তু রয়েছে। মনে রেখো 15টি ডিপিএসপি রয়েছে। ডিপিএসপি কিন্তু বিচারযোগ্য নয়। এই যে আর্টিকেল 40 বা ধারা 40 এর অধীনে কিন্তু গ্রাম পঞ্চায়েত গঠনের কথা বলা হয়েছে। এবার চলে আসি মৌলিক অধিকার। মৌলিক অধিকার কোথা থেকে নেওয়া হয়েছে? আমেরিকান সংবিধান থেকে নেওয়া হয়েছে মৌলিক অধিকার। কটা মৌলিক অধিকার আছে? 6টি মৌলিক অধিকার আছে। আর চলে আসি মৌলিক কর্তব্যতে। মৌলিক কর্তব্য ইউএসএসআর বা রাশিয়া থেকে নেওয়া হয়েছে। সর্দার শরণ সিং এর কমিটি অনুযায়ী, সুপারিশ অনুযায়ী কিন্তু মৌলিক কর্তব্য নেওয়া হয়েছিল এবং 11টি সংবিধানে কিন্তু 11টি মৌলিক কর্তব্য রয়েছে। আমার বেল বা কুশ কাটা একটি ড্যাশের উদাহরণ। দেখো অটোট্রফ, পরজীবী নাকি সাপ্রোটফ নাকি হোস্ট? এই কুশ কাটা একটা উদ্ভিদ, পরজীবী উদ্ভিদ। অপশন অনুযায়ী পরজীবী হচ্ছে কারেক্ট। ছবি দেখো, এই যে কুশ কাটা এটি একটি পরজীবী উদ্ভিদ, এর ক্লোরোফিল নেই। এই জন্য সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য সংশ্লেষ করতে পারে না। সেই এই জন্য এরা হোস্ট গাছের পুষ্টি ব্যবহার করে এবং হোস্ট গাছকে ক্ষতি করে। হোস্ট গাছের কিন্তু ক্ষতি করে। এরকমই বা কুশ কাটার মতন কয়েকটি পরজীবী উদ্ভিদের নাম হলো রাফসেসিয়া, ভিসকম, নোটিসিয়া, ফ্লোরিবন্ডা। ঠিক আছে? এরা হচ্ছে পরজীবী উদ্ভিদ। এদের নিজেদের কাছে ক্লোরোফিল নেই, তাই এরা হোস্ট উদ্ভিদকে ক্ষতি করে তার পুষ্টি গ্রহণ করে। ৩ নম্বর প্রশ্ন দেখো, নিচের এই যে সেটটা দেখতে পাচ্ছ, এই ডেটা সেট এখান থেকে বলতে হবে এর মোড কি? মোড হলো এই কোনো একটা সেটের মধ্যে বেশি সংখ্যক যে নাম্বারটা রিপিট হচ্ছে সেই নাম্বারটি হচ্ছে এই সেটের মোড। দেখো এখানে -2 ২ বার আছে, -4 একবারই আছে, 0 একবার আছে, কিন্তু ৩ দেখতে পাচ্ছি ১, ২, ৩, ৪ বার আছে। তাই এই যে ডেটা সেট এটার মোড হয়ে যাবে ৩। মোড হচ্ছে সেইটাকেই বলা হয় যেটা বারবার একটা সেটের মধ্যে সবথেকে বেশি সংখ্যক আছে যে নাম্বারটা। বাংলায় বলা হয় প্রাচুরক। জীবাণু নিধনে কোন গ্যাস জলে প্রবাহিত করা হয়? সরি, জীবাণু নিধনে কোন গ্যাস জলে প্রবাহিত করা হয়? ব্রোমিন, ক্লোরিন, আয়োডিন নাকি নাইট্রোজেন? সঠিক উত্তর হচ্ছে ক্লোরিন। জলের ক্লোরিনেশন আমরা জানি, যেখানে জলের মধ্যে ক্লোরিন গ্যাসকে প্রবাহিত করা হয় এবং জীবাণু ধ্বংস করার জন্য। দেখো ক্লোরিন তাদের রাসায়নিক বন্ধনগুলোকে ভেঙে ব্যাকটেরিয়া এবং ভাইরাসের মতন যে রোগ জীবাণুগুলোকে হত্যা করে। যখন সেইসব এনজাইমগুলো ক্লোরিনের সংস্পর্শে আসে তখন এর মধ্যে এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হয়। এর ফলে কিন্তু ভাইরাস এবং ব্যাকটেরিয়াগুলো নষ্ট হয়ে যায়। ক্লোরিনের কার্যকরভাবে প্রচুর পরিমাণে জলবাহিত রোগ জীবাণুকে হত্যা করে। এর ফলে যে টাইফয়েড জলবাহিত রোগ, দেখো টাইফয়েড জ্বর, আমাশা, কলেরা এইসব রোগের যে কারণগুলো ছিল সেগুলো থেকে কিন্তু রক্ষা পাওয়া সম্ভব। অপশানে ছিল দেখো ব্রোমিন, আয়োডিন, নাইট্রোজেন। সেরকমই ব্রোমাইড একটি রাসায়নিক উপাদান যার প্রতীক হচ্ছে Br। এই ব্রোমিন কি করা হয়? কৃষিজাত রাসায়নিক এটা।
কৃষিজাত কীটনাশক। ঠিক আছে? রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়। আয়োডিন, আয়োডিন হচ্ছে প্রয়োজনীয় খনিজ যা সাধারণত সি ফুডে সামুদ্রিক যেসব মাছ বা সামুদ্রিক অক্টোপাস, ঝিনুক ইত্যাদি যে সি ফুড এর মধ্যে কিন্তু আয়োডিন বেশি পরিমাণে পাওয়া যায়। আয়োডিন বর্ণহীন গন্ধকে গ্যাস, নাইট্রোজেন রাসায়নিক শিল্পের জন্য গুরুত্বপূর্ণ। সাম্যের অধিকার এর মধ্যে কতগুলি ধারা আছে? ৫ নম্বর প্রশ্ন দেখো, সাম্যের অধিকারের অধীনে কতগুলি ধারা আছে? ২, ৩, ৫ নাকি ৪? সাম্যের অধিকার এটি আর্টিকেল 14 থেকে আর্টিকেল 18 পর্যন্ত আছে এবং তাতে মোট ধারা আছে কিন্তু ৫ টি। দেখো ৫ টি ধারা আছে। ধারা ১৪, ১৫, ১৬, ১৭ এবং ১৮। ধারা ১৪ কি বলছে? রাষ্ট্র বর্ণ, ধর্ম, জাতি, লিঙ্গ এবং জন্মস্থানের কারণে ভূখণ্ডের মধ্যে কোনো ব্যক্তিকে আইনের দৃষ্টিতে সমান সুরক্ষা প্রদান করবে। ঠিক আছে? কোনো নাগরিক কেবলমাত্র বর্ণ, ধর্ম, লিঙ্গ, জন্মস্থান সম্পর্কিত হলে তাদের মানে বৈষম্য রাষ্ট্র কিন্তু তাদের মধ্যে বৈষম্য করবে না। এটা ধারা ১৫ তে বলছে। ধারা ১৬ যেটি খুব ইম্পোর্টেন্ট বারবার আসে, সরকারি চাকরি বা যেকোনো দপ্তরে চাকুরি নিয়োগ সংক্রান্ত বিষয়ে সকল নাগরিককে কিন্তু সমান সুযোগ দেওয়া হবে। সেটি ধারা ১৬ বলছে। ধারা ১৭ বলছে অস্পৃশ্যতা বা আনটাচেবিলিটি সেটি কিন্তু বিলোপের কথা বলছে এবং ধারা ১৮ বলছে শিক্ষাগতা এবং সরি শিক্ষাগতা এবং সামরিক বাদে সমস্ত উপাধি যেমন রাজা-ধিরাজ, রাজা যে এই সকল যে উপাধিগুলো তৎকালীন স্বাধীনতা পরবর্তী সময়ে ছিল সেই উপাধিগুলো কিন্তু ক্যানসেল বা উপাধিগুলো বিলোপ। পরের প্রশ্ন দেখো, মর্যাদাপূর্ণ লরিয়াস বিশ্ব ক্রীড়া পুরস্কার। লরিয়াস বিশ্ব ক্রীড়া পুরস্কার কোন ভারতীয় অ্যাথলেটিককে কিন্তু দেওয়া হয়েছে? ৪ টে অপশন অনির্বাণ চ্যাটার্জি, পঙ্কজ আডবাণী, দ্যুতি চাঁদ নাকি ভিনেস ফোগাট। এই লরিয়াস বিশ্ব ক্রীড়া পুরস্কার এটি পেয়েছেন ভিনেস ফোগাট। ডিটেলসে দেখো। লরিয়াল লরিয়াস বিশ্ব ক্রীড়া পুরস্কারের জন্য প্রথম ভারতীয় অ্যাথলেটিক হচ্ছেন এই ভিনেস ফোগাট। ১৯৯০ সাল থেকে কিন্তু এই লরিয়াস বিশ্ব ক্রীড়া পুরস্কার দিয়ে থাকে ক্রীড়া জগতের জন্য ব্যক্তি এবং বিভিন্ন দলকে সম্মান জানাতে কিন্তু তারা প্রত্যেক বছর এই পুরস্কার প্রদান করে থাকে। এই ভিরেস ফোগাট হচ্ছেন একজন ভারতীয় কুস্তিগির। কমনওয়েলথ, এশিয়ান গেমসে তিনি সোনার পদক জিতেন। প্রথম ভারতীয় মহিলা কুস্তিগির। কথাটি কিন্তু মনে রেখো। প্রথম ভারতীয় মহিলা কুস্তিগির যিনি লরিয়াস বিশ্ব ক্রীড়া পুরস্কারে মনোনীত হয়েছেন। দেখো বলছে যে প্রদত্ত বিকল্প থেকে সঠিক উত্তর নির্বাচন করো। ঠিক এরকম জুটির মতন মানে ১ম জুটির মতন একই সম্পর্ক আছে। নিউমোনিয়া যেভাবে ব্যাকটেরিয়ার সাথে সম্পর্কিত সেরকমভাবে কোনটা ম্যাচ খাচ্ছে এখানে? নিউমোনিয়া ব্যাকটেরিয়া ঘটিত রোগ। ইবোলা কি ব্যাকটেরিয়া ঘটিত রোগ? না। ইবোলা তো ভাইরাস দ্বারা হয়। এই অপশন হবে না। কুষ্ঠরোগ কি মশা ঘটিত রোগ? না। তাহলে অপশন সিও বাদ হয়ে গেল। ডেঙ্গু কি ছত্রাক ঘটিত রোগ? না, এটিও বাদ। সুতরাং জলাতঙ্ক রোগ এটি ভাইরাস ঘটিত রোগ এবং এটি এই প্রশ্নের সঠিক উত্তর। দেখো নিউমোনিয়া ব্যাকটেরিয়ার কারণে হয় ঠিক সেইভাবে ইবোলা কিন্তু ব্যাকটেরিয়ার কারণে হয় না, ভাইরাসের জন্য হয়। এই জন্য বিকল্প 1 বা অপশন এ বাদ। জলাতঙ্ক ভাইরাসজনিত কারণে হয় সেই কারণেই আমরা অপশন 2 বা বিকল্পকে আমরা বেছে নিয়েছি বিকল্প 2 কে। কুষ্ঠরোগ মশার জন্য হয় না, কুষ্ঠরোগ কিন্তু ব্যাকটেরিয়া দ্বারা হয়। আর ডেঙ্গু ভাইরাসজনিত কারণে হয়, ছত্রাক দিয়ে হয় না। ঠিক আছে? এখানে দেখো ডেঙ্গু ছত্রাক লেখা ছিল। পরের প্রশ্ন দেখো, এই যে শব্দটি দেওয়া আছে এখান থেকে বলছে যে এই অক্ষর ব্যবহার করে কোন শব্দটি তৈরি করা যাবে না? প্রশ্নটি করার সময় খেয়াল রাখবে কোনটি তৈরি করা যাবে না বলেছে। দেখো ডেড, দেখো এখানে ডি ই এও পাচ্ছ, ডিও পাচ্ছ, তাহলে এটা হচ্ছে হেয়ার। এইচ ই এ আর এই হেয়ারও পাওয়া যাচ্ছে। দেখো ড্রাইড এই শব্দটা দেখো তো এখানে আই কোনোভাবেই নেই। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ড্রাইড। এখানে আই নেই বলে এটা তৈরি করা যাবে না। পরের প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোনটি অ্যামিনের কার্যকরী গোষ্ঠী? অক্সিজেন, নাইট্রোজেন, হিলিয়াম, বেরিয়াম। অ্যামিনের কার্যকরী গোষ্ঠী হচ্ছে নাইট্রোজেন। দেখো নাইট্রোজেন হচ্ছে অ্যামিনের একটি কার্যকরী ক্রিয়ামূলক গ্রুপ।
এবং নাইট্রোজেনের ভারসাম্য ৫ এবং একাধিক জোর দিয়ে তুচ্ছ করে তোলে। এর ব্যবহার কি? অ্যামিন জল পরিশোধন, ওষুধ উৎপাদন এবং কীটনাশক ব্যবহার করতে সাহায্য করে এবং অ্যামিনো অ্যাসিড উৎপাদনেও ব্যবহার হয়। ব্যথা নিরাময় যে ওষুধগুলো সেখানেও কিন্তু এই অ্যামিনো অ্যাসিড বা নাইট্রোজেনের এই গ্রুপটি ব্যবহার করা হয়। ভারতের উপকূল রেখায় কতগুলো রাজ্য রয়েছে? ১০ নম্বর প্রশ্নে আমরা পৌঁছে গেছি। ভারতের উপকূল রেখায় কতগুলি রাজ্য রয়েছে? ৮, ৭, ৮, ৯, ১০। বলো। তোমরা বলো উপকূল রেখা কতগুলি রাজ্যে আছে? ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য হচ্ছে ৭,৫১৬ কিলোমিটার। মোট উপকূল রেখার দৈর্ঘ্য। তাই এবং উপকূল রেখা কতগুলো রাজ্য রয়েছে? সেটি হচ্ছে ৯টি রাজ্য। দেখো কোন ৯টি রাজ্য? গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যা, পশ্চিমবঙ্গ। এই ৯টা রাজ্যের রাজ্য কিন্তু এই উপকূল রেখা রয়েছে। ভারতের মোট উপকূল রেখা ৭,৫১৬ কিলোমিটার। তাছাড়াও ৪টে কেন্দ্রশাসিত অঞ্চলের উপকূল রেখা রয়েছে। দমন ও দিউ, পদিচেরি, আন্দামান নিকোবর দ্বীপ এবং লাক্ষাদ্বীপ। এদের মধ্যে এই যে ৯টা রাজ্যের কথা বললাম তার মধ্যে গুজরাটের কিন্তু সর্ববৃহৎ মানে দীর্ঘতম উপকূল রেখা রয়েছে প্রায় ১২০০ কিলোমিটার কাছাকাছি। ভারতের ১ম রেল বিশ্ববিদ্যালয় চালু হয়েছে। এটি কিন্তু রিসেন্ট জিকে এর উপরে কিন্তু রয়েছে মানে কারেন্ট অ্যাফেয়ার্স এ। ভারতের ১ম রেল বিশ্ববিদ্যালয় চালু হতে চলেছে। গুজরাট, বাংলা, উত্তরপ্রদেশ নাকি কর্ণাটক? সঠিক উত্তর হচ্ছে গুজরাট। দেখো, গুজরাটের বড়োদরায় ভারতের রেল পরিবহন ইনস্টিটিউট বা ন্যাশনাল রেল অ্যান্ড ট্রান্সপোর্টেশন ইনস্টিটিউট কিন্তু প্রতিষ্ঠিত হচ্ছে। ২০১৮ সালের ডিমড বিভাগের অধীনে এই বিশ্ববিদ্যালয়কে গণ্য করা হয়েছে। এটি প্রথম ন্যাশনাল রেল অ্যান্ড ট্রান্সপোর্টেশন ইনস্টিটিউট, ভারতের প্রথম একমাত্র পরিবহন বিশ্ববিদ্যালয়। ঠিক আছে? নিচের কোন যন্ত্রটি আর্কিমিডিসের নীতির উপর ভিত্তি করে তৈরি? ৪টে অপশন মনোমিটার, অক্সানোমিটার, ওডোমিটার নাকি ল্যাক্টোমিটার। ল্যাক্টোমিটার দিয়ে দুধের বিশুদ্ধতা মাপা যায়। ওডোমিটার দিয়ে হচ্ছে কতটা ডিসটেন্স গেছিস অতটা মাপা যায়। অক্সানোমিটার হচ্ছে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করে। মনোমিটার কি জিনিস সেটি পরেই বলবো। তোমাদের আর্কিমিডিসের নীতির ওপর ভিত্তি করে এখানে হবে হচ্ছে ল্যাক্টোমিটার। ডিটেইলস দেখো। এই ল্যাক্টোমিটার আর্কিমিডিসের নীতির উপর ভিত্তি করে তৈরি। এছাড়াও ল্যাক্টোমিটার, স্যাকারোমিটার এবং হাইড্রোমিটারের মতন যন্ত্রগুলো আর্কিমিডিসের নীতি মান্য করে কিন্তু হয়েছে। আর্কিমিডিসের নীতিটি কি? কোনো বস্তুকে পুরোপুরি বা আংশিকভাবে তরল গ্যাসে যদি নিমজ্জিত করা হয়, যা ঊর্ধ্বমুখী এবং বাহ্যিক শক্তি দ্বারা পরিচালিত হয়, যার দৈর্ঘ্য বস্তুর দ্বারা স্থানান্তরিত তরলের ওজনের সমান হয়। এটি হচ্ছে আর্কিমিডিসের নীতি। এই নীতির উপর কাজ করছে ল্যাক্টোমিটার, স্যাকারোমিটার এবং হাইড্রোমিটারের মতো যন্ত্রগুলো। ঠিক আছে? এই যে মনোমিটারের কথা বললাম, মনোমিটার কিন্তু হচ্ছে চাপ পরিমাপের জন্য ব্যবহার করা হয়। হাইড্রোস্ট্যাটিক ব্যালেন্সের উপর ভিত্তি করে এই চাপ পরিমাপের জন্য ব্যবহার করা হয় মনোমিটার। অক্সানোমিটার হচ্ছে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করে। ওডোমিটার হচ্ছে যানবাহন দ্বারা দূরত্ব মাপ মাপে ওডোমিটার। আর ওডোমিটার ছাড়াও আরেকটা আছে কলোরিমিটার। এটি কিন্তু বিয়ার-ল্যাম্বার্টের আইনের উপর ভিত্তিক এবং তরঙ্গকে শোষণ এবং পরিমাপ করতে ব্যবহৃত হয় কালারিমিটার। পরের প্রশ্ন দেখো, ১৯১৬ সালে বিখ্যাত লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছে কাদের মধ্যে? লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছে কাদের মধ্যে? ৪টে অপশন মহাত্মা গান্ধী ও আগা খান, বাল গঙ্গাধর তিলক, মোহাম্মদ আলী জিন্নাহ। মহাত্মা গান্ধী এবং মোহাম্মদ আলী জিন্নাহ নাকি বাল গঙ্গাধর তিলক ও আগা খান? প্রশ্নের অপশনগুলি কিন্তু খুবই কনফিউজিং এবং এটি রেলওয়ের এনটিপিসি পরীক্ষার জন্য কিন্তু বেস্ট প্রশ্ন বলতে পারো। ১৯১৬ সালে যে লখনৌ চুক্তি জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল, সেটি হয়েছে বাল গঙ্গাধর তিলক এবং মোহাম্মদ আলী জিন্নাহর মধ্যে স্বাক্ষরিত। ১৯১৬ সালের ডিসেম্বর মাসে লখনৌতে কিন্তু এই ২ দল ভারতীয় জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে লখনৌ চুক্তি হয়। ভারতীয় জাতীয় কংগ্রেসের তরফ থেকে বাল গঙ্গাধর তিলক এবং মুসলিম লীগের মোহাম্মদ আলী জিন্নাহর মধ্যে কিন্তু এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ঠিক আছে? কি এই চুক্তিতে কিছু জিনিস সই করা হয়েছিল। এটি সাধারণ দাবি ছিল কাউন্সিলতে নির্বাচনের আসন সংখ্যা বাড়াতে হবে। প্রদেশগুলোই সংখ্যালঘুদের সুরক্ষা করার উচিত এবং সমস্ত প্রদেশগুলোকে স্বায়ত্তশাসন দেওয়া হবে এবং বিচার বিভাগ থেকে কার্যকরী নির্বাহী বিভাগকে আলাদা করতে হবে।
14 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন আইনকে মন্টেগু চেমস্ফোর্ড সংস্কার বলা হয়? মন্টেগু চেমস্ফোর্ড সংস্কার বলা হয় কোন আইনকে? আগস্ট অফার, ভারত সরকার আইন 1919, নাকি ভারত সরকার আইন 1909, নাকি ভারত সরকার আইন 1935? এই 1935 এর উপর কিন্তু ভারতের সংবিধান বা সংবিধানের ম্যাক্সিমাম কিন্তু ভারত সরকার আইন 1935 বেস করে। এখন তোমাদের বলতে হবে মন্টেগু চেমস্ফোর্ড আইন কোন আইন বলা হয়? সঠিক উত্তর হচ্ছে ভারত সরকার আইন 1919। দেখো, ভারত সরকার আইন 1919 এবং 1921 মল্লে মন্টেগু চেমস্ফোর্ড সংস্কার হিসাবে পরিচিত। ঠিক আছে? তখন পররাষ্ট্র সচিব ছিলেন মন্টেগু এবং লর্ড চেমস্ফোর্ড এর প্রতিবেদনের সুপারিশে কিন্তু এই 1919 ভারত সরকার আইন কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। এখানে বলা হয়েছিল ভোটাধিকার বাড়ানো হবে এবং সাম্প্রদায়িক নির্বাচনের ব্যবস্থা করতে হবে। মহিলা ভোটারদের অধিকার দেওয়া হয়েছিল 1919 আইনে, মানে ভারত সরকার আইন 1919। ঠিক আছে? গভর্নর তার কার্যনির্বাহী পরিষদের পরামর্শে ভারতীয় মন্ত্রীদের পরামর্শে স্থানান্তরিত বিষয়গুলির সংরক্ষণের বিষয়গুলি পরিচালনা করছিলেন। যাই হোক, এটা ইতিহাস থেকে আসা প্রশ্ন, তোমরা একটু লিখে নেবে। ভারত শাসন আইন 1919, যা মন্টেগু চেমস্ফোর্ড আইন হিসাবেও পরিচিত। ভারতের সংবিধানের নবম তফসিলি কিসের দ্বারা যুক্ত করা হয়েছিল? এই যে নাইন্থ শিডিউল কোন সংবিধান সংশোধন আইনে ইনক্লুড করা হয়েছিল? তৃতীয় সংশোধনী আইন, চতুর্থ সংশোধনী আইন, নাকি প্রথম এবং ষষ্ঠ, নাকি ষষ্ঠ সংশোধনী আইন? সঠিক উত্তর হচ্ছে প্রথম সংশোধনী আইন। 1951 সালে এই নবম তফসিলি কিন্তু সংশোধন করা হয়েছিল প্রথম সংশোধনী আইনে। 1951 সালে প্রথম ভারতের সংবিধান সংশোধন আইন। এই সংবিধান সংশোধনে কিন্তু এই 9th শিডিউল কিন্তু সংবিধান করা হয়েছে। বর্তমানে 284টি আইন বিচারিক পর্যালোচনা থেকে রক্ষা পেয়েছে। এটি কি কেন্দ্র ও রাজ্যের আইনের একটি তালিকা আছে, সেই তালিকা রয়েছে যা আদালতে চ্যালেঞ্জ করা যাবে না। এই 9th শিডিউলে রয়েছে। ঠিক আছে? নিম্নলিখিত কোনটি আমেরিকার স্থানীয় বাতাস? 16 নম্বর প্রশ্ন দেখো, আমেরিকার স্থানীয় বাতাস কোনটি? চিনুক, ফোরহেন, নাকি হারমাত্তান, নাকি মিস্টাল? সঠিক উত্তর হচ্ছে চিনুক। চিনুক হচ্ছে আমেরিকার স্থানীয় বাতাস। চিনুক উত্তর পশ্চিম অঞ্চলের থেকে আসে, আমেরিকার উত্তর পশ্চিম অঞ্চলে। চিনুক রকি পর্বতমালা অঞ্চল থেকে তৈরি হয়েছে। আর তার আগে আমরা দেখলাম ফোয়েন, এটি হচ্ছে এই যে ফোয়েন, হারমাটাল এবং মিস্টান। ফোয়েন হচ্ছে আল্পস থেকে তৈরি হয়, এটা গরম বাতাস। আর মিস্টাল একটা ক্ষতিকারক বাতাস। ঠিক আছে? এটি শুষ্ক বাতাস মিস্টাল। তাহলে দেখো, এই যে মিস্টাল হচ্ছে শুষ্ক এবং ক্ষতিকারক বাতাস। চিনুক হচ্ছে আমেরিকার স্থানীয় বাতাস, যেটি আমেরিকার উপকারী বলতে পারো রকি পাহাড় থেকে তৈরি হয়েছে। বায়ুর দ্বারা পরাগনয়ন বা পলিনেশনকে কি বলা হয়? 17 নম্বর জিকে প্রশ্নে চলে এসেছি। এটি রেলওয়ে এডিপিএসসি সেট, যেখানে শুধুমাত্র জিকে পার্টটুকু নিয়ে কিন্তু এই ক্লাসে আমরা চলে এসেছি। ম্যাথামেটিক্স বা জিআই পার্টটা কিন্তু এই সেটে নেই। 17 নম্বর প্রশ্নতে দেখো, বায়ু দ্বারা পরাগনয়ন বা পলিনেশনকে কি বলা হয়? অ্যানিমোফিলি, জলবিদ্যুৎ, নাকি জুফলি, নাকি এন্টোফোফিলি? সঠিক উত্তর হচ্ছে অ্যানিমোফিলি। দেখো, অ্যানিমোফিলি হচ্ছে কি? বায়ু পরাগায়ন বা বায়ুর স্রোত দ্বারা প্রবাহিত হয়ে একটি পৃথক উদ্ভিদ থেকে অন্য পরাগে স্থানান্তরিত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় এই বায়ু বহিত পরাগ বা অ্যানিমোফিলি। সাধারণত ঘাস, শস্য বা অন্যান্য ফুলের গাছগুলোতে এই অ্যানিমোফিলি হয়, পরাগায়ন হয়। একটি ফুলের পরাগ অন্য একটি ফুলের গর্ভাশয়ে স্থানান্তরিত হয়, সেটি এই যে বায়ু বাহিত হয়, সেই জন্য এইটাকে বলা হয় অ্যানিমোফিলি। আমিনদিঘি ও মিকিনয় ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলের অংশ? আমিনদিঘি ও মিকিনয় ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলের অংশ? লাক্ষাদ্বীপ, দমনদিউ, আন্দামান নিকোবর, নাকি চণ্ডীগড়? আমিনদিঘি এবং মিনিকয় এটি হচ্ছে লাক্ষাদ্বীপের অংশ। দেখো, কেন্দ্রশাসিত অঞ্চলের তপশিল উপজাতির
সংশ্লিষ্ট জমি অধিগ্রহণ এবং ব্যবহারের অধিকার প্রদান করার জন্য কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ লাক্ষাদ্বীপ, মিনিকয় এবং আমিনদ্বীপ দ্বীপপুঞ্জের 1965 সালে ভূমি রাজস্ব এবং প্রজাতন্ত্র নিয়ম সংশোধনের অনুমতি দেয়। দেখো, যেহেতু কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপে বা এই যে মিনিকয়, আমিনদ্বীপে এখানে কিন্তু তোমাদের তপশিলি উপজাতির সংখ্যা সবচেয়ে বেশি, এবং যেহেতু এটা কেন্দ্রশাসিত অঞ্চল তাই জমি অধিগ্রহণ বা ব্যবহারের অনুমতি ছিল না। কেন্দ্রীয় সরকার 1965 সালে কিন্তু সেই সংশোধন করে সেটি অনুমতি প্রদান করেছিল। এখানে দেখো, লাক্ষাদ্বীপের রাজধানী কাবারাত্তি এবং প্রশাসক দীনেশ্বর শর্মা। এটি কিন্তু ওল্ড প্রশাসক, তোমরা রিসেন্টটা দেখে নেবে। 2020 সালে কিন্তু দীনেশ্বর শর্মা কিন্তু মারা গেছেন। বর্তমানে প্রশাসক কে আছেন একটু দেখে নেবে। স্থানান্তরিত কৃষি মিল্পা নামে পরিচিত কোথায়? দেখো, মিল্পা আমাদের ভারতে তো স্থানান্তরিত কৃষি নামে পরিচিত আছে, ঝুম চাষ জানি আমরা। সেরকমই মিল্পা বা এই স্থানান্তরিত কৃষি, এটি কোন দেশে পরিচিত বা কোন দেশে আমরা এই মিল্পাকে দেখতে পাই? 4টে অপশন আছে, ভারত, মালয়েশিয়া, মেক্সিকো নাকি ব্রাজিল। দেখো, আমি তো ভারতের ক্ষেত্রে বলেই দিলাম ঝুম চাষ স্থানান্তরিত কৃষি। সেরকম এই মিল্পা কিন্তু এই মেক্সিকোতে দেখা যায়। মেক্সিকোর স্থানান্তরিত কৃষির যে নাম সেটাকেই বলা হয় মিল্পা। দেখো, স্থানান্তরিত কৃষি কোথায়? অ্যামাজন অববাহিকা বা ক্রান্তীয় আফ্রিকা, দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু অংশ, উত্তর পূর্ব ভারতের ঘন অরণ্য যে সংকুল আছে সেখানে কিন্তু এই স্থানান্তরিত কৃষি দেখা যায়। স্থানান্তরিত কৃষি বা স্থানান্তরিত চাষাবাদ এশিয়া, আফ্রিকা, দক্ষিণ আমেরিকার বিভিন্ন অঞ্চলে এটি প্রচলিত, বিভিন্ন নামে প্রচলিত। লেডিং, এটি দক্ষিণ পূর্ব এশিয়াতে এই লেডিং বলা হয়। মিল্লা বা মিল্পা এটি মধ্য আমেরিকায়ও বলা হয়। এখানে অপশানে কিন্তু মধ্য আমেরিকা পাওনি তোমরা, তাই মেক্সিকো বা মধ্য আমেরিকা এইখানেই কিন্তু ওই মিল্পাকে দেখা যায়। মিল্পা, লেডিং হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়াতে লেডিং নামে পরিচিত। সেরকমই আফ্রিকায় দেখো চাইটেমিন বা চত্বর, চাইটেমিন বা চত্বর হিসাবে পরিচিত, এবং শ্রীলঙ্কায় চেনা হিসাবে কিন্তু পরিচিত এই স্থানান্তর কৃষি বা ঝুম চাষ আমাদের ভারতের বলতে পারো। দেখো, ভারতের বিভিন্ন স্থানীয় নাম আছে, হ্যাঁ, পেন্দা, বেওয়ার, ঝুম, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, নিম্নলিখিত মধ্যে কোনটি প্রশান্ত মহাসাগরের উষ্ণ মহাসাগরীয় স্রোত? প্রশান্ত মহাসাগরের উষ্ণ মহাসাগরীয় স্রোত কোনটি বলতে হবে। 4টে অপশন, কুরোশীয় স্রোত, হ্যাম্বল স্রোত, ক্যানানীয় স্রোত নাকি ল্যাব্রাডর স্রোত। সঠিক উত্তর হচ্ছে কুরোশীয় স্রোত। ডিটেলস দেখো, কুরোশীয় স্রোত কি হচ্ছে, জাপানি স্রোত নামেও পরিচিত কিন্তু এই কুরোশীয় স্রোত, এবং তাইওয়ান থেকে বেরিং পোলানি পর্যন্ত এই স্রোত আসে। এটি হচ্ছে উষ্ণ স্রোত। প্রশান্ত মহাসাগরের উষ্ণ স্রোত হচ্ছে এই কুরোশীয় স্রোত। হ্যাম্বল স্রোত কি? প্রশান্ত মহাসাগরের একটি শীতল স্রোত হচ্ছে হ্যাম্বল স্রোত। এমন ঠান্ডা যে বোল্টও জমে যাবে, সেই জন্য হ্যাম্বল্ট। আর কুরোশীয় কি, শীতও পালিয়ে যাবে তাই এত গরম। প্রশান্ত মহাসাগর, এই দুটো কিন্তু প্রশান্ত মহাসাগরের স্রোত। মনে রাখবে, কুরোশীয় উষ্ণ স্রোত এবং হ্যাম্বল্ট শীতল স্রোত। ল্যাব্রাডর কি? ল্যাব্রাডর হচ্ছে আটলান্টিক মহাসাগর থেকে একটি শীতল স্রোত, আটলান্টিক মহাসাগর থেকে প্রবাহিত হয়। আর ক্যানারীয় স্রোত, এটিও আটলান্টিক মহাসাগর থেকে প্রবাহিত, এটিও শীতল স্রোত। আটলান্টিক থেকে যেগুলো বেরোয় মোটামুটি সব শীতলই স্রোত বেরোয়। ল্যাব্রাডর, ক্যানারীয় এগুলো আটলান্টিক থেকে আসছে। আর এইদিকে ক্রুশীয়, হ্যাম্বোল্ড এটা প্রশান্ত মহাসাগরের স্রোত। হ্যাম্বোল্ড হচ্ছে বোল্ড জমে যাবে তাই ঠান্ডা শীতল, আর কুরোশীয় শীত পালিয়ে যাবে তাই এটি হচ্ছে উষ্ণ স্রোত। মনে রেখো। পণ্যদ্রব্যের আমদানি ও রপ্তানির উপরে যে শুল্কটি নির্ধারণ করা হয় সেটি কোন শুল্ক? আবগারি আমদানি শুল্ক নাকি আবগারি শুল্ক নাকি ভ্যাট নাকি জিএসটি? দেখো, এই প্রশ্নটি কিন্তু অনেকেই ভুল করেছে পরীক্ষায়। এই সেটটাই অনেকেই ভুল করেছে এই প্রশ্নটা। অপশানটি এমনভাবে দেওয়া হয়েছে, আমদানি শুল্ক, আবগারি শুল্ক, ভ্যাট, জিএসটি, অনেকেই ভুল করেছে। সঠিক উত্তর হচ্ছে আমদানি শুল্ক। ঠিক আছে? এটার সঠিক উত্তর হচ্ছে আমদানি শুল্ক। মনে রাখবে, আমদানি এবং রপ্তানির উপর যে শুল্কটি দেওয়া হয় সেটি হচ্ছে আমদানি শুল্ক। এখানে অমিল খুঁজে বার করতে বলছে, এটি জিআই
বা জিআই থেকে কিন্তু নেওয়া হচ্ছে স্কুল, অধ্যক্ষ, শিক্ষক, শিক্ষার্থী। স্কুল, অধ্যক্ষ, শিক্ষক, শিক্ষার্থী এর মধ্যে অমিল কোনটি? দেখো শিক্ষক, শিক্ষার্থী, অধ্যক্ষ প্রত্যেকটাই লিভিং বিংস, হিউম্যান বিংস। কিন্তু স্কুল কি স্কুলে হচ্ছে নির্জীব। তাই এখানে অমিল হবে স্কুল। কোন মানব নির্মিত ফাইবার বা কাষ্ঠমন্ড থেকে প্রাপ্ত হয়? মানব নির্মিত ফাইবার বা ম্যান মেড ফাইবার, এখানে ৪ টে অপশন আছে। নাইলন, রেয়ন, সিল্ক, পলিয়েস্টার। বা কাষ্ঠমন্ড থেকে প্রাপ্ত হয় ম্যান মেড যে ফাইবার সেটি হচ্ছে রেয়ন। দেখো এই যে ছবি, রেয়ন কিন্তু কাষ্ঠমন্ড থেকে পাওয়া যায়, এটি ম্যান মেড। ঠিক আছে? রেয়ন একটি পুনর্জাত সেলুলোজ ফাইবার। প্রাকৃতিক উপাদান যেমন কাঠ এবং কৃষিজাত দ্রব্য থেকে তৈরি করা হয়, এটি ম্যান মেড ফাইবার। আর যে সিনথেটিক ফাইবার যেগুলো হয় সেগুলোর মধ্যে উদাহরণ হচ্ছে নাইলন, অ্যাক্রিলিক, পলিইউরেথান, প্রোপিলিন, এগুলো হচ্ছে সিনথেটিক ফাইবার। ঠিক আছে? এখানে ম্যান মেড ফাইবার হচ্ছে রেয়ন। কোন প্রতিষ্ঠানটি ক্লাইমেট চেঞ্জ পারফরম্যান্স ইন্ডেক্স সিসিপিআই ক্লাইমেট চেঞ্জ পারফরম্যান্স ইন্ডেক্স ২০২৩ প্রকাশ করেছে? ক্লাইমেট চেঞ্জ পারফরম্যান্স ইন্ডেক্স প্রকাশ করেছে। ৪ টে অপশন আছে। জার্মান ওয়াচ, নিউ ক্লাইমেট ইনস্টিটিউশন, ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক নাকি উপরের সবগুলো? সঠিক উত্তর হচ্ছে ওপরের সবগুলি। দেখো এই রিসেন্ট নিউজে দেখা যাচ্ছে যে জলবায়ু সুরক্ষা এবং কর্মসক্ষমতা মূল্যায়ন করার জন্য জার্মান ওয়াচ এবং ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক, নিউ ক্লাইমেট ইনস্টিটিউট এরা কিন্তু জলবায়ু পরিবর্তনের সূচক ২০২৩ কিন্তু প্রকাশ করেছে। আরো কিছু তথ্য দেখে নাও যে ক্লাইমেট চেঞ্জ পারফরম্যান্স ইন্ডেক্স একটি স্বাধীন মনিটরিং টুল যা ৬৩টি দেশ এবং ইইউ মানে ইউরোপিয়ান ইউনিয়নের জলবায়ু সুরক্ষা এবং কর্মক্ষমতাকে কিন্তু ট্র্যাক করে। জার্মান ওয়াচও জার্মানির অবস্থিত একটি বেসরকারি সংস্থা। জলবায়ু পরিবর্তন কর্মসংস্থা সূচক রিপোর্ট কিন্তু প্রকাশ করে ২০০৫ সাল থেকে জার্মান ওয়াচ প্রকাশ করে আসছে। পরের প্রশ্ন দেখো, বৈদ্যুতিক যন্ত্রপাতিতে ব্যবহৃত ফিউজ তারটি কি দিয়ে তৈরি হয়? বিশুদ্ধ দস্তা নাকি বিশুদ্ধ সীসা নাকি সীসা ও টিনের মিশ্র ধাতু নাকি সীসা ও দস্তার মিশ্র ধাতু? বলো। ফিউজ তার উপাদান কি? এটি অন্যভাবেও আসতে পারে, ফিউজ তারের উপাদান হিসাবেও আসতে পারে। খুবই গুরুত্বপূর্ণ ইম্পোর্টেন্ট প্রশ্নগুলো কিন্তু এই সেটের মধ্যে পাবে। তোমাদের জিকে রিলেটেড সমস্ত যে সেটটা সেটা কিন্তু এর মধ্যেই তুলে নিয়ে এসেছি এনটিপিসি পরীক্ষাকে টার্গেট করে। সঠিক উত্তর হচ্ছে সীসা ও টিন। সীসা ও টিনের মিশ্র ধাতু কিন্তু ফিউজ তার তৈরি করে। দেখো সীসা ও টিনের মিশ্র ধাতু থাকে। ফিউজ কি? ফিউজ হচ্ছে একটা রক্ষাকারী যন্ত্র যা বৈদ্যুতিক সার্কিটের অতিরিক্ত যে বিদ্যুৎ চলে আসলে সেটি নিজে থেকে কেটে গিয়ে বৈদ্যুতিক যন্ত্রকে রক্ষা করে। বৈদ্যুতিক যন্ত্রপাতিতে ব্যবহৃত যে তার সীসা ও টিনের মিশ্র ধাতু দিয়ে তৈরি হয়, এই কিন্তু ফিউজ তারের অংশ। যখন তারের মধ্যে দিয়ে অধিক পরিমাণে বিদ্যুৎ যায় তখন এটি কেটে যায়। তো একটু আগেই বললাম। কেন তৈরি করা হয়? এটির বৈশিষ্ট্য হলো এটা হচ্ছে উচ্চ প্রতিরোধ এবং নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট। হাই ভোল্টেজ কিন্তু রোধ করতে পারে এবং নিম্ন গলনাঙ্ক মানে যখনই এটা গরম হয়ে যাবে ঝট করে গলে গিয়ে এটি কিন্তু বিদ্যুৎ থেকে সার্কিট থেকে কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাবে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাবে। এই প্রশ্নটাও কিন্তু দেয় যে উচ্চ প্রতিরোধ এবং নিম্ন গলনাঙ্ক। এটি বৈশিষ্ট্য ফিউজ তারের বৈশিষ্ট্য। মনে রেখো কিন্তু তোমরা। কে চলমান ৬৬তম জাতীয় শুটিং চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় পুরুষদের ২৫ মিটার দ্রুত ফায়ার পিস্তল খেতাব জিতেছেন? ৬৬তম জাতীয় শুটিং চ্যাম্পিয়নশিপ জিতেছেন কে? অভিনব পান্ডে, অভিনব বিন্দা, অভিনব চৌধুরী নাকি জিতু রায়? এটি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে নেওয়া প্রশ্ন। সঠিক উত্তর হচ্ছে অভিনব চৌধুরী। অভিনব চৌধুরী কিন্তু ৬৬তম জাতীয় শুটিং চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় ২৫ মিটার দ্রুত ফায়ার পিস্তলে। কেমন লাগলো ক্লাসটি? আর এনটিপিসি পরীক্ষায় প্রস্তুতি তোমাদের কেমন কমেন্টে জানাবে। জিকে সেটের পাশাপাশি চেষ্টা করছি ম্যাথমেটিক্স বা জিআইএস সেটগুলো নিয়ে আসার।